হ্যালো অল অফ মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিবোস ক্লাসেস। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যে সেমিস্টার সিস্টেমটা চালু হয়েছে তার জন্য ক্লাস 11 বলো বা ক্লাস 12 বলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু সিলেবাসে চেঞ্জ এসছে। ক্লাস 11-এ দেখো আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারবারি শিক্ষার রূপরেখা অর্থাৎ বিজনেস স্টাডিজ। এই সাবজেক্টটার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ইউনিট 1, সেখানে রয়েছে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস অর্থাৎ কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। তোমরা এই নোটসটাকে ফলো করতে পারো বা ক্লাস 11-এ যে নায়ক নায়কের বইটি রয়েছে সেটি থেকেও ফলো করতে পারো। চলো স্টার্ট করা যাক। কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য জানার আগে আমাদের আগে জানতে হবে কারবার কাকে বলে। চলো দেখা যাক কারবার কাকে বলে। অর্থাৎ কারবারের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। তাহলে কারবার, এই কারবার শব্দটায় সৃষ্টি হয়েছে কোথা থেকে? তাহলে কারবার শব্দটা সৃষ্টি হয়েছে ফরাসি শব্দ কারোবার থেকে। এর অর্থ কি? এর অর্থ হলো উদ্দেশ্যমূলক কাজ। দেখো এই ডায়াগ্রামটার সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করি যে কারবার কাকে বলে। দেখো আমরা কি মানুষ, তাহলে আমরা কি করি? আমাদের অভাবটা যাতে মিটে যায় তার জন্য আমরা মার্কেটে যাচ্ছি, তাই তো? সেই প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে কিনা মার্কেটে। কারবার যারা করে অর্থাৎ কারবারিরা কি করে, যে মার্কেটে যে অভাবটা রয়েছে সেই অভাব তৃপ্তির মানে যে অভাবটা সেটা মোচনের জন্য তারা বিভিন্ন রকমের দ্রব্য কিন্তু উৎপাদন করে। এবার কি করি আমরা? তো অভাব তৃপ্তির আকাঙ্ক্ষা নিয়ে যাই বাজারে যাতে আমাদের অভাবটা মিটে যায়। সেক্ষেত্রে কি করে তারা, যে পণ্য বলো বা সেবা বলো উৎপাদন করছে অর্থাৎ যে প্রোডাক্টটা উৎপাদন করছে সেই প্রোডাক্টটাতে কিন্তু এবার দেখো আমরা অভাব তৃপ্তির জন্য কি করি, আমরা মার্কেটে যাচ্ছি, যে প্রোডাক্টটা আমি যাই অ্যাভেলেবেল থাকলে আমি নিয়ে চলে আসব। কিভাবে? না সঠিক মূল্য দিয়ে, দাম দিয়ে আমি কিন্তু সেটাকে নিয়ে আসব। অর্থাৎ কারবার যারা করছে তারা কি করছে, সেই অভাবটা যাতে মিটে যায় তার জন্য কি করছে, সেই উদ্দেশ্যে মানে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী বা ডিম্যান্ড অনুযায়ী তারা কিন্তু প্রোডাক্টটা উৎপাদন করছে এবং সর্বশেষ সেই প্রোডাক্টটা কিন্তু একটা সেই মূল্যটা কি করছে তারা বিনিময় ও বন্টন করে দিচ্ছে। এইটাই হচ্ছে কারবার। অর্থাৎ কি, অভাব মোচনের জন্য মানুষের নিরবিচ্ছিন্ন যে অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা সেটাই হচ্ছে কারবার। আমরা কি বলতে পারি দেখো এবার, অভাব মোচনের জন্য পণ্য সামগ্রী বা সেবা বিনিময়ের সাহায্যে উপযোগ সৃষ্টি করা এবং তার ফলে যে আমরা যে প্রোডাক্টটা তারা দিচ্ছে বা সেবাটা প্রদান করছে সে তার ফলে কি তারা একটা প্রফিট আশা করে, তাই তো? তার ফলে তাদের যে মুনাফাটা অর্জন করছে সেটাকেই বলা হচ্ছে, পুরোটা হচ্ছে এই সিস্টেমটাকেই কারবার বলে। অর্থাৎ কারবারকে কি বলা যেতে পারে? কারবার হলো এমন একটা প্রতিষ্ঠান যা বাজারে বিক্রয় করার জন্য কি করে, তারা পণ্য উৎপাদন করে এবং সেই পণ্যগুলোকে বন্টনের কাজে নিয়োজিত থাকে। এবার কি করে, যে সেবা পরিবেশন করে তার বিনিময়ে তারা কিন্তু মূল্য নেয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি, বিজনেস মিনস অ্যান এন্টারপ্রাইজ এঙ্গেজড ইন দ্য প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ গুডস ফর সেল ইন আ মার্কেট অর দ্য রেন্ডারিং অফ সার্ভিসেস ফর আ প্রাইস। একটা প্রাইসের বিনিময়ে কিন্তু তারা এগুলো দিয়ে থাকছে, অর্থাৎ তাদের যে মুনাফাটা হচ্ছে সেটাই তাদের প্রফিট। এইটা হচ্ছে কারবার, এটাই হচ্ছে কারবার। এবার দেখো কারবারের কিন্তু সংজ্ঞা যেটা রয়েছে, ডেফিনেশন অফ বিজনেস, এটাকে আমরা দুটো দিক থেকে বলতে পারি। কি কি বলতে পারি? একটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক যে সংজ্ঞা রয়েছে অর্থাৎ এন্টারপ্রাইজ বেসড ডেফিনেশন হয় একটা, আর একটা হয় ক্রিয়াভিত্তিক সংজ্ঞা, সেটাকে বলা হয় ফাংশনাল ডেফিনেশন। এবার দেখো এই যে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা রয়েছে এই নামটা পড়েই বোঝা যাচ্ছে যে কারবারের প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বা কারবারের প্রতিষ্ঠানের উপর যে গুরুত্ব আরোপ করে যদি কোনো সংজ্ঞা দেওয়া হয়, আমরা কিভাবে বলতে পারি? কারবারের প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা বলতে আমরা এরমভাবে বলতে পারি, কারবার হলো এমন একটি প্রতিষ্ঠান যা পণ্য বা সেবা উৎপাদন করে অথবা উৎপাদিত পণ্য কি করে সেটা বন্টন করে এবং যেগুলো সমাজে অন্যান্য ব্যক্তিরা প্রয়োজন অনুসারে দাম দিয়ে সেগুলোকে ক্রয় করতে সক্ষম ও সম্মত হয়। রাইট? এরপরে রয়েছে দেখো ক্রিয়াভিত্তিক সংজ্ঞা।
ক্রিয়াভিত্তিক সংজ্ঞা মানে হচ্ছে ফাংশনাল ডেফিনেশন। ফাংশনাল মানে হচ্ছে কাজের ভিত্তিতে যে সংজ্ঞা দেওয়া হচ্ছে সেই সংজ্ঞাটা। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলে যে সংজ্ঞাটা বলেছেন সেটা হচ্ছে দেখো, বারংবার বিনিময়ের মাধ্যমে সমাজে মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে উপযোগ সৃষ্টির জন্য যে কার্যকলাপ করা হচ্ছে তাকে বলা হচ্ছে কারবার। অর্থাৎ কারবার হলো কোনো ব্যক্তি বা সংস্থা সেই ধরনের সংগঠিত ও পৌনঃপৌনিক কার্যকর্ম যা দ্রব্য ও সেবা উৎপাদন করে এবং মুনাফা অর্জনের আশায় মূল্যের বিনিময়ে সেটাকে পরিবেশন করে, অথবা আরেকটা হতে পারে অন্যের উৎপাদিত পণ্য বা দ্রব্য যাই বলো না কেন সেগুলোকে নিয়ে এসে বিক্রয় করে। এটাকেও আমরা কারবার বলবো। দেখো এবার কারবারের ধারাবাহিক প্রক্রিয়ার যাওয়ার আগে আরেকটা জিনিস বলি তোমাদের, পৌনঃপৌনিক কাজকর্ম এখানে কেন বলেছে। কারণ দেখো এখানে তাদের তো একটা প্রোডাক্ট উৎপাদন করলো, একটা মানুষকে দিয়ে দিল, তাদের একটা কাস্টমারকে দিয়ে দিল, তাদের কারবার শেষ, এটা তো নয়। এই জিনিসটা কিন্তু বারংবার ঘটবে, বারংবার ঘটবে। অর্থাৎ মানুষ কিন্তু অভাব মোচনের জন্য আমাদের মার্কেটে যাবে এবং কারবারিরা কি করবে, তাদের ডিম্যান্ড অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট উৎপাদন করবে এবং সেটা একটা প্রাইজের বিনিময়ে তাদের কি করবে, বন্টন করে দেবে। এবার দেখো এটার দ্বারা দেখো তোমরা বুঝতে আরও সুবিধা হবে। কারবার, এটাকে আমরা কারবারের ধারাবাহিক প্রক্রিয়াও বলতে পারি, ঠিক আছে। কারবার প্রথমে আমাদের কি হয়, অভাব তৈরি হয়, তাই তো, অভাব বোধ সৃষ্টি হয়। তার ফলে কি হচ্ছে, আমাদের চাহিদা জাগছে, সেই প্রোডাক্টটার প্রতি চাহিদা জাগছে। এবার দেখো চাহিদা যখনই জাগছে আমরা কি করছি, কারবারিরা কি করছে, দেখো উৎপাদন করছে, সেই প্রোডাক্টটা কিন্তু উৎপাদিত হচ্ছে, মানে উৎপাদন করা হচ্ছে এবং উৎপাদিত পণ্যটা কি করা হচ্ছে, বন্টন করা হচ্ছে, তাই তো। এবার বন্টনের ফলে এবার কি হচ্ছে, বন্টন করে সেটাকে বিনিময় করা হচ্ছে এবং দেখো সেবা পরিবেশনের মাধ্যমে কিন্তু আমাদের অভাব পূরণ ঘটছে। প্রোডাক্টের ক্ষেত্রে বলো বা সেবার ক্ষেত্রে, দু ক্ষেত্রেই তোমরা কিন্তু বলতে পারো। তাহলে এই প্রক্রিয়াটা কি একবার ঘটে, এই যে সাইকেলটা একবার ঘটে কি থেমে যাচ্ছে না, এটা কিন্তু বারংবার হচ্ছে, তাই এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। কারবার হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা তো কারবার সম্বন্ধে জানলাম। এবার কারবার প্রথমেই তো এই কারবারটা সৃষ্টি হয়নি, এর পিছনে অনেক কারণ রয়েছে। কিভাবে কারবারটা সৃষ্টি হলো বা কিভাবে এলো কারবারটা, সেই সম্বন্ধে কিন্তু আমাদের একটু দেখতে হবে। এবার দেখো চলো আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। তোমাদের কারবারের কনসেপ্টটা আগে বুঝিয়ে দিলাম এর কারণেই, যাতে তোমাদের এইগুলো বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। দেখো ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশনে কি হয়েছে, আদিম যুগে মানুষেদের চাহিদা ছিল কিন্তু খুবই সীমিত, কিন্তু পরবর্তীকালে তারা স্থায়ীভাবে, যখন আমরা জানি আদিম যুগে যে মানুষ ছিল তারা যাযাবর প্রকৃতির ছিল, তাই তো, কিন্তু পরবর্তীকালে তারা কি করলো, স্থায়ীভাবে তাদের বসবাস শুরু করলো। এবার যখন আমাদের স্থায়ীভাবে বসবাস শুরু হলো, সেক্ষেত্রে কি হবে, মানুষের মধ্যে মানে থাকার জন্য স্থায়ীভাবে সেখানে চাহিদা অবভিয়াসলি সৃষ্টি হবে। এবার চাহিদা যখন আস্তে আস্তে সৃষ্টি হলো এবং চাহিদা যখন বৃদ্ধি পেল, এর ফলে কি হচ্ছে না, শুরু হলো বিনিময় প্রথা, ঠিক আছে। বিনিময় প্রথা থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কারবারটা উৎপত্তি হলো, বুঝতে পেরেছো। এবার দেখো ভারতের ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস, এগুলো হিস্ট্রিটা তোমাদের জাস্ট এগুলো একটু মনে রাখবে। এগুলো থেকে সেরম ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন আসবে না, এমসিকিউর জন্য দেখতে পারো এবং মেন যে কনসেপ্টটা তোমাদের কারবার থেকেই শুরু হবে। দেখো এগুলো যেহেতু তোমাদের সিলেবাসে আছে তাই আমি একটু তোমাদের বলে দিচ্ছি। ভারতের ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া। সেখানে দেখো আদিম যুগ, বিনিময় যুগ, মুদ্রা যুগ, বাজার ব্যবস্থা এবং আলটিমেট আধুনিক যুগ। দেখো এই যুগগুলো তোমাদের সম্বন্ধে একটু বলে দিই। আদিম যুগ পড়েই আমরা বুঝতে পারছি এই যুগে কিন্তু কোনো বিনিময় প্রথা ছিল না। এখানকার মানুষরা কি ছিল, তখনকার যুগে যে মানুষ ছিল সেই মানুষরা কিন্তু যাযাবর প্রকৃতির ছিল, তাই তো। তাহলে তারা কি করতো, ফল মূল বলো বা বন্য শিকার করে সেগুলো জীবন ধারণ করতো। এক্ষেত্রে কোনো বিনিময় প্রথা ছিল না, তার জন্য এখানে কোনো কিন্তু কারবারেরও কোনো ভূমিকা ছিল না।
অর্থাৎ কারবারের কোনো কনসেপ্ট কিন্তু এই যুগে ছিল না। এরপর দেখো বিনিময় যুগ এলো। বিনিময় যুগের ক্ষেত্রে এই যে পণ্য দিয়ে আর একটা পণ্য বিনিময় প্রথা যেটা ছিল, সেই প্রথাটা এই যুগে সৃষ্টি হয়েছিল। এবার দেখো মুদ্রা যুগ। মুদ্রা যুগে কিন্তু এই যে পণ্যটা বিনিময় হচ্ছে, এই বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু বিভিন্ন রকমের মুদ্রা, যেমন ধরো তামা, লোহা, সোনা, এগুলো দিয়ে কিন্তু তোমার বিনিময় করা যেত। ঠিক আছে, এবার দেখো বাজার ব্যবস্থা এলো। এবার দেখো বাজার ব্যবস্থার পরে যেটা এলো সেটা হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগে কিন্তু আলটিমেট ব্যবসার উৎপত্তি হলো, এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যবসা বলো, পাইকারি ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসা, খুচরো ব্যবসা ইত্যাদির কনসেপ্টগুলো কিন্তু এই যুগে এলো। এবার নেক্সট দেখো কি রয়েছে, দেশীয় ব্যাংকিং ব্যবস্থা। ঠিক আছে, এই ব্যাংকিং সিস্টেমটা কি সেটা দেখো, যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকিং আইনের বাইরে থেকে আমানত সংগ্রহ করে, ঋণ প্রদান করে এবং ব্যাংকের মতোই কিন্তু কাজ কারবার করে। ব্যাংক কি করে, আমাদের আমানত জমা নেয় এবং কি করে, আমাদের যখন প্রয়োজন পড়ে আমরা টাকা তুলতে পারি, তাই তো, এবং ধরো ঋণ প্রদান করে। এই রকম ব্যাংকের মতোই কাজকর্ম করে, কিন্তু সেগুলো সরকারি প্রতিষ্ঠান নয়। তার জন্য এখানে বলেছে দেখো, যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকিং আইনের বাইরে তারা কি করে, আমানত সংগ্রহ করে, ঋণ প্রদান করে এবং ব্যাংকের মতো কাজ কারবার করে, তাদেরকে বলা হয় দেশীয় ব্যাংকার। নেক্সট রয়েছে দেখো দেশীয় ব্যাংকারের উপবিভাগ। অর্থাৎ এই দেশীয় ব্যাংকারের যে উপবিভাগ রয়েছে, সেই উপবিভাগগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে গুজরাটি স্রোফ, আর একটা হচ্ছে শিকারপুরি কিংবা মুলতানি স্রোফ, একটা হচ্ছে চেঠিয়ার, আর একটা হচ্ছে মারোয়ারি ক্যায়াস। অর্থাৎ এই এই যে 4টে নাম, তোমরা এগুলো এমসিকিউর জন্য মানে মনে রাখতে পারো। এগুলো কিন্তু বড় কোয়েশ্চেন আসার চান্স খুবই কম। ঠিক আছে, এবার দেখো দেশীয় যে ব্যাংকার আমরা পড়ছি, এই দেশীয় ব্যাংকিং ব্যবস্থা কাকে বলে আমরা পড়লাম, তার উপবিভাগগুলো পড়লাম। আলটিমেট এর কাজ কি, কার্যাবলীগুলি কি কি? অর্থাৎ দেশীয় ব্যাংকারের কার্যাবলী, তারা কি করে, ঋণ প্রদান করে, ঠিক আছে, অর্থের স্থানান্তর করে অর্থাৎ ট্রান্সফার করে মানি, ঠিক আছে, পণ্য বিপণনে সাহায্য করে, তার মানে কি হেল্প টু মার্কেটিং, অন্যান্য কাজ আদার ফাংশনস রয়েছে, এই সমস্ত কাজগুলো তারা করে। মেনলি তারা ঋণ প্রদান করে, ট্রান্সফার করে মানি, পণ্য বিপণনে সাহায্য করে, ঠিক আছে, এইটা হচ্ছে তাদের কাজ। কিন্তু এদের ত্রুটিও রয়েছে, যেমন এদের ফাংশন রয়েছে, এদের লিমিটেশনও রয়েছে। লিমিটেশনগুলো কি কি দেখো, অসংগঠিত দেশীয় ব্যাংকারদের ওপর রিজার্ভ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই। এক্ষেত্রে কিন্তু রিজার্ভ ব্যাংকের কোনো হস্তক্ষেপ কিন্তু এখানে করে না, যেহেতু এটা কিন্তু ব্যাংকিং আইনের বাইরে। ঠিক আছে, অধিকাংশ দেশীয় ব্যাংকার অবাঞ্ছিতভাবে ব্যাংক ব্যবসার সঙ্গে তাদের অন্যান্য কারবারগুলোকে মিশিয়ে ফেলে। ব্যাংকের ব্যবসাটা খুলেছে, তার সাথে তাদের আদার্স যে কারবার সেগুলোকে কিন্তু তারা মিক্স করে ফেলে। এক্ষেত্রে এটা কিন্তু বড় লিমিটেশন এদের। এই বাজারে সুদের হার স্থিতিশীল নয়, মানে এখানে কিন্তু সুদ যেটা হয় সেটা কিন্তু স্থিতিশীল নয়। এদের নেক্সট রয়েছে দেখো, এদের মধ্যে আমানত ব্যবস্থা অথবা চেক ব্যবস্থা কিন্তু এখনো গড়ে ওঠেনি। অর্থাৎ এগুলো হচ্ছে লিমিটেশন হচ্ছে ব্যাংকিং সিস্টেমে, যেগুলো দেশীয় ব্যাংকিং সিস্টেম। ঠিক আছে, তবুও এত লিমিটেশন থাকা সত্ত্বেও এগুলো কি করে টিকে রয়েছে? তাহলে দেশীয় ব্যাংকারদের টিকে থাকার কারণ কি? কারণ হচ্ছে দেখো, পর্যাপ্ত ঋণের সুবিধা তারা দেয়, জামিন ছাড়া ঋণ পাওয়া যায়, পরিচালনা ব্যয় এদের কম, আদায় সংক্রান্ত এদের ঝুঁকি কম, দ্রুত ঋণ পাওয়ার সুবিধা, এই সংক্রান্ত কারণের জন্য কিন্তু এই যে দেশীয় ব্যাংকাররা এখন অবধি টিকে রয়েছে। এবার দেখো মধ্যস্থতাকারীদের উত্থান, অর্থাৎ রাইস অফ ইন্টারমিডিয়ারিজ। যে ব্যক্তি বা কারবারি সংস্থা উৎপাদনকারী ও ভোগকারীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে পণ্যের উৎপাদন ও ক্রয় বিক্রয়ে সাহায্য করে, তাকে আমরা বলি মধ্যবর্তী কারবারি অর্থাৎ মধ্যস্থতাকারী। অর্থাৎ দেখো, যে উৎপাদনকারী এবং আলটিমেট যে ভোগকারী, তার মধ্যবর্তী মানে জায়গায় সে থেকে, অর্থাৎ দেখো এইভাবে আমরা বলতে পারি, ইনি হচ্ছেন প্রোডাক্ট উৎপাদনকারী এ, আলটিমেট ভোগকারী হচ্ছে সি। ঠিক আছে, যাতে পণ্যটা এর কাছ থেকে সি এর কাছ অবধি পৌঁছয়, তার জন্য মিডিলে বি, ইনি হচ্ছেন মধ্যবর্তী কারবারি, ইনি কি করেন, যোগসূত্র স্থাপন করে আলটিমেট পণ্য উৎপাদনকারীর কাছ থেকে পণ্য যে ভোগকারী তার কাছে কিন্তু পণ্যটা পৌঁছে দেয়। অর্থাৎ
পণ্য উৎপাদন এবং আলটিমেট ক্রয় বিক্রয় কিন্তু সাহায্য করে। তাকে বলা হয় মধ্যবর্তী কারবারি। এই মধ্যস্থতাকারীদের কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্থিক মধ্যস্থতাকারী, আর একটা হচ্ছে বাণিজ্যিক মধ্যস্থতাকারী। এরপরে রয়েছে দেখো আর্থিক মধ্যস্থতাকারী। আর্থিক মধ্যস্থতাকারী কিন্তু একজন ব্যক্তি হতে পারে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানও হতে পারে, ঠিক আছে। যেমন ব্যক্তির মধ্যে ধরো কোনো ধনী ব্যক্তি হতে পারে, কোনো মহাজন হতে পারে, আর বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তোমরা পড়লেই সেটা হচ্ছে দেশীয় ব্যাংকার। দেশীয় ব্যাংকার কিন্তু একটা আর্থিক মধ্যস্থতাকারীর উদাহরণ, ঠিক আছে। এবার দেখো বাণিজ্যিক মধ্যস্থতাকারী। বাণিজ্যিক মধ্যস্থতাকারী কাদের বলে? যেসব মধ্যবর্তী কারবারি পণ্যের ক্রয় বিক্রয় সরাসরি অংশগ্রহণ না করে কারবারিদের সঙ্গে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে যোগাযোগ স্থাপন করে, তাদের বলা হয় বাণিজ্যিক মধ্যস্থতাকারী। এরা কিন্তু পারিশ্রমিক হিসেবে কমিশন পায়, ঠিক আছে। অর্থাৎ দেখো বাণিজ্যিক মধ্যস্থতাকারী যারা রয়েছে তারা কি করে, পণ্যের ক্রয় বিক্রয়ের কিন্তু সরাসরি অংশগ্রহণ করে না, তারা কারবারিদের সঙ্গে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে যোগাযোগ তৈরি করে দেয়। যেমন কি বাণিজ্যিক মধ্যস্থতাকারীদের উদাহরণ হিসেবে কি ধরতে পারি, বিভিন্ন রকমের দালাল, দায়ী গ্রাহক যারা, যারা নিলামদার, পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী যারা, তারা কিন্তু হচ্ছে বাণিজ্যিক মধ্যস্থতাকারী। রয়েছে দেখো পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্টও কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। কিভাবে না, কোনো ধরো কোনো দ্রব্য আমি উৎপাদন করলাম, সেটা যেখানে উৎপাদন করলাম সেখানেই আমার কি হলো, বিক্রয় হয়ে গেল, এরকম তো নাও হতে পারে। তাহলে এই জন্য আমাদের কি হয়, বিভিন্ন দেশে বা অঞ্চলে কিন্তু আমাদের দ্রব্যটাকে সরবরাহ করতে হয়, তাই তো। তার জন্য কি লাগে, ট্রান্সপোর্ট ব্যবস্থাটা লাগে। এবার ট্রান্সপোর্ট ব্যবস্থার মধ্যে কি উল্লেখযোগ্য রয়েছে, আমরা জানি রোড ট্রান্সপোর্ট বা ওয়াটারওয়ে, সেটা সড়ক পথ দিয়ে যেতে পারে এবং জলপথ দিয়েও যেতে পারে। জলপথ দিয়ে বলতে অভ্যন্তরীণ জলপথ পরিবহন অর্থাৎ ইন্টারনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট হতে পারে, সেটা সমুদ্র পথের পরিবহন হতে পারে, সেটা ওশান ট্রান্সপোর্টও হতে পারে। ওশান ট্রান্সপোর্টটা কিন্তু তোমার ওই রপ্তানি আমদানির ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এবার দেখো বণিক সম্প্রদায় অর্থাৎ ট্রেডিং কমিউনিটিস। ভারতবর্ষে যে সমস্ত প্রধান বণিক সম্প্রদায়গুলো দেখা যেত তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তরাঞ্চলে কি রয়েছে, পাঞ্জাবি এবং মুলতানি ও মারহাটা সম্প্রদায়, ঠিক আছে। দক্ষিণাঞ্চলে রয়েছে চেট্রিয়ার সম্প্রদায়, পশ্চিমাঞ্চলে রয়েছে মহাজন সম্প্রদায়, পূর্বাঞ্চলে রয়েছে মারোয়ারি ক্যায়াস সম্প্রদায়, আর শহর এলাকায় রয়েছে নগর শেঠ সম্প্রদায়। এগুলো তোমাদের আমি একটা বেসিক ধারণা দিলাম, যাতে তোমরা পরে যখন কারবার সম্বন্ধে আরও পড়বে সেই সময় যেন তোমাদের অসুবিধা না হয়। এবং এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে প্রত্যেকটা, ঠিক আছে। তাই জন্য তোমাদের একটু বলে দিলাম। নেক্সট ক্লাস থেকে এবার কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে এবং কারবারে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে সেই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করা হবে। দেওয়ার জন্য আমি এগুলো তোমাদের বলে দিলাম। নেক্সট ক্লাসে আমরা কিন্তু কারবারের শ্রেণী বিভাগ বলো, প্রকৃতি, উদ্দেশ্য যেটা রয়েছে আলটিমেট নেচার বা পারপাস অফ বিজনেস, সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই অবধি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। এর পরের ক্লাস থেকে আমাদের যে নতুন সিলেবাসটি আপলোড হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেমিস্টার 1-এর, সেই অনুযায়ী কিন্তু পরপর ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের এই নোটটার প্রয়োজন হয়, দেখবে আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে নোটটাকে ডাউনলোড করতে পারো, আমি সেখানে নোটটা আপলোড করে দেবো। এছাড়াও তোমরা কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার 1-এর নায়ক ও নায়কের বইটিও ফলো করতে পারো। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আবার স্টার্ট করব নতুনভাবে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস।